উচ্চ পর্যায়ে মার্কিন কর্মকর্তার সফর শেষ, বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। জানাবো প্রধান উপদেষ্টা চীন সফর থেকে যা পাবে বাংলাদেশ। এদিকে এনআইটির তথ্য ভান্ডার, তারিক সিদ্দিকের পকেটে 400 কোটি টাকা। এবং সর্বশেষে জানাবো শেখ হাসিনার নামে আরো এক মামলা, ডিবি হারুন বিপ্লব ও আসামি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উচ্চ পর্যায়ে মার্কিন কর্মকর্তার সফর শেষ, বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে মার্কিন সামরিক সরঞ্জাম কিভাবে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে সে বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জুয়েল পি 24 ও 25 মার্চ বাংলাদেশ সফর করেছেন। দুদিনের সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জুয়েল পি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সেই সঙ্গে তিনি পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, 2 দিনের সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জুয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার প্রতি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। আলোচনায় যৌথ নিরাপত্তা স্বার্থ চলমান সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে দেশীয় নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর চলমান সহযোগিতার স্বীকৃতি, বিশেষ করে দুর্যোগ মোকাবেলার মতো জটিল পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান। এছাড়াও বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে সেসব বিষয় উঠে এসেছে। চলতি বছরের গ্রীষ্মে অনুষ্ঠেয় টাইগার লাইটনিং মহড়া নিয়েও কথা হয়েছে। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের তৈরি সরঞ্জাম ক্রয় সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশের সামরিক বাহিনীর পেশাদারির প্রশংসা করেন জুয়েল। এছাড়াও বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পেশাদার সামরিক বাহিনীর গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার চীন সফর থেকে যা পাবে বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে 26 মার্চ চীন যাচ্ছেন। এটি তার প্রথম দ্বিপাক্ষিক সফর, যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই সফর কেবল বাংলাদেশের চীন সম্পর্ককে আরও দৃঢ় করবে না, বরং বৈশ্বিক ভূ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীন সফরের তৃতীয় দিনে 28 মার্চ বেইজিং এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, যা আওয়ামী লীগ সরকারের আমলেও জোরদার ছিল। বিশ্লেষকরা মনে করেছেন, বর্তমান সরকারও এই সম্পর্ক ধরে রাখার পাশাপাশি নতুন সুযোগ সৃষ্টি করতে চায়। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়া ভূ রাজনৈতিক সমীকরণে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রতিযোগিতামূলক সম্পর্ক থাকলেও বাংলাদেশ কৌশলগত ভারসাম্য রক্ষা করেছে। এই সফর অর্থনৈতিক এবং বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, সফরের সময় বাংলাদেশ ও চীনের মধ্যে কোনো নতুন চুক্তি স্বাক্ষরিত হবে না, তবে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে চীন সফরের অন্যতম প্রধান এজেন্ডা হচ্ছে বাংলাদেশের ঋণের শর্ত পুনর্বিবেচনা অনুরোধ। বাংলাদেশে চাইছে চীনের ঋণের পরিশোধের সময়সীমা 30 বছর করা হোক এবং সুদের হার 2 থেকে 3% থেকে কমিয়ে 1% নামিয়ে আনা হোক। এই সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বুয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানেও বা অধিবেশনে অংশ নেবেন, যা আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনৈতিক নীতিগুলোর আলোচনার গুরুত্বপূর্ণ মঞ্চ। চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তির প্রেক্ষাপটে এই সফর একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর মতে ওই সফর 2 দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে যেতে সাহায্য করবে। বিশ্লেষকদের মতে চীন সফরের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে লাভবান হতে পারে। চীনের মতো বড় অর্থনৈতিক শক্তির সমর্থন পেলে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো আরও গতিশীল হবে এবং বর্তমান অর্থনৈতিক সংকট উত্তরণে সহায়ক হবে। সফরের শেষ দিন 29 মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরবেন। ততদিনে এই সফরের প্রত্যাশা ও প্রাপ্তির চিত্র আরও স্পষ্ট হয়ে উঠবে। এনআইটির তথ্য ভান্ডার, তারিক সিদ্দিকের পকেটে 400 কোটি টাকা।
জাতীয় পরিচয়পত্র থাকা নাগরিকের তথ্য ভান্ডার ব্যবহার করা সাবেক এক সেনা কর্মকর্তা একাই হাতিয়ে নিয়েছেন প্রায় 400 কোটি টাকা। এই তথ্য ভান্ডারের নিয়ন্ত্রক ট্রাইগার আইটি হলেও প্রতিষ্ঠানটির নেপথ্যের নায়ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিক। ইসির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, গত 15 বছর একটি মাফিয়া চক্রের মাধ্যমে অরক্ষিত অবস্থায় পরিচালিত হচ্ছে প্রায় 12.5 কোটি নাগরিকের এনআইটি ডাটাবেস। এই ডাটাবেজ ভারতের গোয়েন্দা সংস্থা ও ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। শেখ হাসিনার সম্মতিতে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তারিক সিদ্দিক ডাটাবেজটির এর হাতে তুলে দেন। নির্ভরযোগ্য সূত্র বলছে, টাইগার আইটির কর্ণধার জিয়াউল আহসান যুক্তরাষ্ট্রে বসবাসরত এই জিয়াউলের সঙ্গে তারিক সিদ্দিকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তথ্য ভান্ডারকে কাজে লাগিয়ে ঘুষ হিসেবে তারিক সিদ্দিক কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে বিশ্ব ব্যাংকের তদন্তে উঠে এসেছে। স্মার্ট কার্ড প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের কারণে বিশ্ব ব্যাংক 2019 সালে তারিক সিদ্দিকের নিয়ন্ত্রণাধীন টাইগার আইটিকে কালো তালিকাভুক্ত করে। ব্যাপক অভিযোগের পরও শেখ পরিবারের সঙ্গে সখ্য থাকায় টাইগার আইটি সবসময় ছিল ধরাছোঁয়ার বাইরে। অতীতে কোনো কর্মকর্তা তথ্য ভান্ডারকে সুরক্ষিত করতে চাইলে তাকে পদ থেকে ত্বরান্বিত করে বা সরিয়ে দেওয়া হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এনআইটির তথ্য যাচাইকারী সেবা প্রতিষ্ঠান পরিচয়.com অ্যাপের সঙ্গে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং টাইগার আইটির সঙ্গে তারিক সিদ্দিকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই কারণে সফটওয়্যার উন্নয়নে কোনো কাজ করেনি ভেন্ডর প্রতিষ্ঠানটি। ফলে কয়েক কোটি নাগরিকের এনআইটি ডাটাবেসটি সবসময় ঝুঁকিতে আছে। সাবেক আইডিয়া প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সালিম উদ্দিন খান যোগদান করে প্রথমে ডাটা বা তথ্য ভান্ডারের বিষয়ে খোঁজ খবর নেন। বিভিন্ন উৎস থেকে তিনি জানতে পারেন তথ্য ভান্ডারটি ঝুঁকিতে রয়েছে। বিষয়টি বুঝতে পেরে তিনি সার্ভার সোর্স কোড সহ সার্বিক বিষয় 15 দিনের মধ্যে তাকে বুঝিয়ে দিতে টাইগার আইটিকে নির্দেশনা দিয়েছিলেন। এটা তারিক সিদ্দিকের ইগোতে লাগায় তাকে 1 সপ্তাহের ব্যবধানে পদ থেকে সরিয়ে সেনানিবাসে ফিরিয়ে দেওয়া হয়। এরপর টাইগার আইটি মহা ক্ষমতাধর হয়ে ওঠে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন আহমেদ বলেন, আমার দেশকে বলেন তথ্য ভান্ডারটি ইসির অধীনে থাকা উচিত ছিল, কিন্তু ভাড়া করা প্রতিষ্ঠান এটা রক্ষণাবেক্ষণ করেছে, যা আমাদের জন্য উদ্বেগের। এর নেপথ্যে বড় আর্থিক বাণিজ্য রয়েছে এবং কিছু অনিয়ম দুর্নীতি রয়েছে বলে শোনা যাচ্ছে। আমরা সেগুলো খতিয়ে দেখছি। তাদের কর্মকর্তারা অদক্ষতার কারণে এই হযবরল অবস্থা বলেও তিনি জানান। এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় থাকায় তাদের ইচ্ছায় সব প্রতিষ্ঠান চলেছে। তথ্য ভান্ডার ইসির নিয়ন্ত্রণে না থাকাটাই দুঃখজনক। আর টাইগার আইটি একটি ভেন্ডর প্রতিষ্ঠান, তার সঙ্গে তারিক সিদ্দিকে জড়িত থাকা এবং ঘুষ নেওয়ার বিষয়টি আপত্তিকর। ব্যক্তিকে সরাসরি টাকা দেওয়া যায় না। যদি টাইগার আইটির পরিচয় শেখ রেহানার আত্মীয়কে ঘুষ দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি ভোটার ডাটাবেজকে টাইগার আইটি থেকে পৃথক ও সুরক্ষিত রাখতে উদ্যোগ নিয়েছে ইসি। এ কাজে পরামর্শক নিয়োগ করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে। তারা বিদ্যমান তথ্য ভান্ডারটি ঝুঁকি নিরূপণ ও পরিচালনার সহজ উপায় বের করে ইসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করবে। বুয়েটের সিএসসি বিভাগের অধ্যাপক পরামর্শক টিমের প্রধান মনিরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, 12 কোটির বেশি নাগরিকের ভোটার তথ্য ভান্ডারটি পৃথকীকরণ সহ 5টি ইস্যুতে আমরা কাজ করছি। মাত্র কাজ শুরু করেছি, আরো 10 মাস সময় রয়েছে। কারিগর সহ সবকিছু পর্যালোচনা করছি। মেয়াদের মাঝ বরাবর কংক্রিট কিছু বলা সম্ভব হবে। এনআইটি উইং এর ডিজি ও অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবির বলেন, এনআইটি সার্ভারের পুরো নিয়ন্ত্রণ ভেন্ডর প্রতিষ্ঠান টাইগার আইটির হাতে। এত বিপুল সংখ্যক নাগরিকের তথ্য সমৃদ্ধ এই ডাটা সার্ভার যদি কলাপস করে তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। তাই বুয়েটকে নিয়োগ করা হয়েছে। ডাটা স্থানান্তর প্রক্রিয়ার বিষয়ে ইসির আরেক কর্মকর্তা বলেন, আমরা টাইগার আইটির কাছ থেকে সবকিছু বুঝে নেওয়ার চেষ্টা করছি। এজন্য বুয়েটকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করা হচ্ছে। তাদের কাজ হবে টাইগার আইটি কি দিচ্ছে এবং আমরা কি নিচ্ছি ঠিকভাবে হচ্ছে কি না এই ব্যাপারটি ইসিকে প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট দেওয়া। এই কর্মকর্তা জানান, টাইগার আইটি থেকে তথ্য ভান্ডারকে আলাদা করার জন্য ডিআরএস নামে স্বয়ংসম্পূর্ণ সাইট স্থাপন করা হবে। এটি পুরোপুরি চালু হলে টাইগার আইটি সফটওয়্যারের উপর স্থাপন করা হবে যাতে আমরা মুক্তি পাই। এই কর্মকর্তা আক্ষেপ করে বলেন, তথ্য ভান্ডারটি যখন টাইগার আইটি থেকে রিকভারির চেষ্টা করছি ঠিক তখন এই তথ্য ভান্ডারটি ইসির
অধীনে না রেখে অন্যত্র নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে একটি পরামর্শক টিম নিয়োগ করে তাদের মাধ্যমে এটি বুঝে নেওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে। তথ্য ভান্ডারটি পৃথকীকরণ হলে সামরিক বাহিনীর অধীনে স্থানান্তর হতে পারে এমন তথ্যের ভিত্তিতে জানতে চাইলে আইডিয়া প্রকল্পের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিক বলেন, বিশেষ একটি ইন্টারেস্ট থেকে এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। বুয়েটের একটি পরামর্শক টিম কাজ করছে, সেখান থেকে প্রতিবেদন পাওয়ার পর ঠিক হবে টাইগার আইটির পর এটি কাদের হস্তগত হবে। টাইগার আইটির হেড অব বিজনেস রাশেদ সরওয়ার আমার দেশকে বলেন, এনআইটি তথ্য ভান্ডারের কাজটি আমরা সর্বনিম্ন দরদাতা হিসেবে পাই, সেই থেকে দীর্ঘদিন ধরে তাদের সেবা দিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় তথ্য এখন তারা নিতে চাইছে, আমরাও দিতে প্রস্তুত, এর জন্য সময় লাগবে। তারিক সিদ্দিকের সঙ্গে টাইগার আইটি সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি রাজনৈতিক ইস্যু, তাই মন্তব্য করতে চায় না। সাবেক মেজর শেখ আবু মেহেদি হাসিনা চক্রের দুর্নীতির বিভিন্ন ফিরিস্তি ও তার কাজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। আমার দেশকে তিনি বলেন, ভোটার ডাটাবেজের তথ্য ভান্ডারের ভেন্ডর প্রতিষ্ঠান টাইগার আইটি ভেন্ডর বা ভোটার নাগরিকের তথ্য সুরক্ষার জন্য তাদের সফটওয়্যার তৈরিতে বরাদ্দ রাখা হয় 48 কোটি টাকা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।